ঢাকা ইসলামাবাদ সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইঙ্গিত। JF-17 যুদ্ধবিমান কিনতে পাকিস্তানে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান। ভারত, চীন ও ব্রাজিলের ওপর ৫০০% শুল্ক আরোপের বিলে সম্মতি ট্রাম্পের। রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার অভিযোগ। গ্রিনল্যান্ড দখলে সামরিক শক্তিসহ বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্র। ইউরোপ জুড়ে কূটনৈতিক উত্তেজনা। এবং মার্কিন জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে সদস্যপদ প্রত্যাহারের ঘোষণা যুক্তরাষ্ট্রের। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে RTVর নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান রাকা। সম্প্রতি পাকিস্তান সফর করেছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খান। পাকিস্তান ISPR জানায় এই সফরে চীন ও পাকিস্তানের যৌথ উৎপাদিত যুদ্ধবিমান JF-17 ক্রয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া সামরিক প্রশিক্ষণ সহ অন্যান্য আলোচনারও আভাস পাওয়া যায়। এমন বাস্তবতায় বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইঙ্গিত দিচ্ছে রয়টার্সের এক প্রতিবেদন। বিস্তারিত আব্দুল মালিকের প্রতিবেদনে। বুধবার পাকিস্তানের ISPR এক বিবৃতিতে জানায়, দেশটির বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধু এবং বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খান সাক্ষাৎ করে। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, এ সময় সাক্ষাতে চীনের সঙ্গে যৌথভাবে উন্নয়ন করা বহুমুখী যুদ্ধবিমান JF-17 থান্ডার ক্রয় নিয়ে আলোচনা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তান বাংলাদেশকে সুপার মুশাক প্রশিক্ষণ বিমান দ্রুত সরবরাহের আশ্বাস দিয়েছে। একই সঙ্গে পাইলট প্রশিক্ষণ ও দীর্ঘমেয়াদী কারিগরি সহায়তার কথাও বলা হয়েছে। চীন ও পাকিস্তানের যৌথ প্রযুক্তিতে তৈরি JF-17 যুদ্ধবিমানটি বর্তমানে বিশ্বজুড়ে নজর কেড়েছে। বিশেষ করে এর আধুনিক প্রযুক্তি এবং সাশ্রয়ী মূল্যের কারণে এটি উন্নয়নশীল দেশের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। পাকিস্তান গত বছরের মে মাসে ভারতের সঙ্গে সংঘর্ষে এই বিমান দিয়েই ভারতের ফ্রান্স নির্মিত রাফায়েল বিমান ধ্বংস করে। এরপর এই সাফল্যকে আন্তর্জাতিক যুদ্ধাস্ত্রের বাজারে কাজে লাগাতে চাচ্ছে পাকিস্তান। JF-17 যুদ্ধবিমান এই মুহূর্তে পাকিস্তানের অস্ত্র উন্নয়ন কর্মসূচির মূল ভিত্তি। রয়টার্স জানায়, আজারবাইজানের সঙ্গে চুক্তি এবং লিবিয়ান ন্যাশনাল আর্মির সঙ্গে $4 বিলিয়ন অস্ত্র চুক্তিতেও এই বিমান অন্তর্ভুক্ত রয়েছে। এমন সব আলোচনা বাংলাদেশ ও পাকিস্তান সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে ২০২৪ গণঅভ্যুত্থানের পর ঢাকা ও ইসলামাবাদের মধ্যে যোগাযোগ বেড়েছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর আবারও শুরু হয়েছে দুই দেশের মধ্যকার সরাসরি বাণিজ্য আলোচনা। একই সঙ্গে দুই দেশের সামরিক কর্মকর্তাদের মধ্যে একাধিক বৈঠক হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। আব্দুল মালেক, RTV। ভারত সহ ৩ দেশের ওপর আসছে কঠোর মার্কিন শুল্ক। রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনার অভিযোগে ভারত, চীন ও ব্রাজিলের ওপর ৫০০% শুল্ক আরোপের প্রস্তাব সংক্রান্ত একটি বিলে সম্মতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম। বিস্তারিত সামিউল শিহাবের প্রতিবেদনে। রাশিয়া থেকে তেল ও জ্বালানি আমদানিকারক দেশগুলোর বিরুদ্ধে এবার কঠোর অবস্থান নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ভারত, চীন ও ব্রাজিলের মতো দেশগুলো যদি রাশিয়া থেকে তেল বা ইউরেনিয়াম কেনা অব্যাহত রাখে, তবে তাদের পণ্যের ওপর ৫০০% পর্যন্ত শুল্ক আরোপের একটি বিলে সমর্থন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম এবং ডেমোক্রেটিক সেনেটর রিচার্ড ব্লুমেনথাল যৌথভাবে গ্রাহাম ব্লুমেনথাল নিষেধাজ্ঞা বিল নামের এই প্রস্তাব উত্থাপন করেছেন। বিলটির মূল লক্ষ্য হল রাশিয়ার অর্থনীতিকে সচল রাখে এমন দেশগুলোকে চাপে ফেলা। বর্তমানে ভারত ও ব্রাজিলের ওপর ৫০% এবং চীনের ওপর ৩০% রপ্তানি শুল্ক কার্যকর থাকলেও নতুন বিলটি পাশ হলে প্রেসিডেন্টকে ৫০০% পর্যন্ত শুল্ক আরোপের বিশেষ ক্ষমতা দেওয়া হবে। সিনেটর লিন্ডসে গ্রাহাম নিশ্চিত করেছেন, হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার পর প্রেসিডেন্ট এই বিলে পূর্ণ সমর্থন জানিয়েছেন। গ্রাহামের মতে, ইউক্রেনের রাশিয়ার আগ্রাসন থামাতে এবং পুতিনের যুদ্ধযন্ত্রের রসদ বন্ধ করতে এই অর্থনৈতিক চাপ অপরিহার্য। আগামী সপ্তাহেই মার্কিন পার্লামেন্টে বিলটির ওপর ভোটাভুটি শুরু হতে পারে। প্রথমে প্রতিনিধি পরিষদ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে এবং পরে সেনেটে পাশ হওয়ার পরই প্রেসিডেন্টের স্বাক্ষরের মাধ্যমে আইনে পরিণত হবে এটি। এই বিল কার্যকর হলে বিশ্ব বাণিজ্য এবং বিশেষ করে ভারত ও চীনের মতো বৃহৎ অর্থনীতির দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সামিউল শিহাব, RTV। এখন থেকে অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার তেল উত্তোলন ও বিক্রয় সংক্রান্ত সার্বিক ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ থাকবে যুক্তরাষ্ট্রের হাতে। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও এমন মন্তব্য করেন। এক সংবাদ সম্মেলনে রুবিও বলেন, ভেনেজুয়েলার তেল খাত বিশৃঙ্খলার দিকে ঝুঁকে পড়ুক এমনটা তারা চায় না। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেল খাতকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে। এটি হলো ভেনেজুয়েলার তেল খাত সংস্কারের প্রথম পর্যায়। তাই এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সরকারের অনুমোদিত সংস্থা বা কোম্পানি ছাড়া আর কাউকেই এই খাতে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও উল্লেখ করেন তিনি। ভেনেজুয়েলায় মজুত আছে কমপক্ষে 30,300 কোটি ব্যারেল অপরিশোধিত তেল। ভেনেজুয়েলায় মাদুরো সরকারের পতনে কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থে বড় ধাক্কা খেয়েছে চীন। যুক্তরাষ্ট্রপন্থী পরিবর্তনের ফলে বেইজিং তাদের $6,200 কোটি ঋণ ও জ্বালানি বিনিয়োগ নিয়ে উদ্বিগ্ন। এ নিয়ে চীনা জনমনে তাইওয়ান ইস্যুতে উত্তেজনা ছড়ালেও বিশ্লেষকরা মনে করছেন বেইজিং আপাতত সরাসরি সংঘাত এড়িয়ে কেবল নিজেদের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় মনোযোগী হবে। সামিউল শিহাবের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ভেনেজুয়েলার নাটকীয় রাজনৈতিক পট পরিবর্তন এবং যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপের ফলে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কে বড় ধরনের টানাপোড়েন শুরু হয়েছে চীন ও ভেনেজুয়েলার। কয়েক দশকের বন্ধুত্ব ও কৌশলগত অংশীদারিত্বের পর মাদুরো সরকারের পতন বেইজিংয়ের জন্য এক বিশাল কৌশলগত ও অর্থনৈতিক ধাক্কা। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপকে একতরফা গুন্ডামি হিসেবে আখ্যায়িত করেছে বেইজিং। প্রেসিডেন্ট শি জিনপিং আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে এক বৈঠকে নাম না নিয়ে যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেন, এ ধরনের আচরণ আন্তর্জাতিক শৃঙ্খলা নষ্ট করছে। এদিকে চীনের সামাজিক মাধ্যম উইবোতে এ নিয়ে বইছে বিতর্কের ঝড়। সোমবার রাত পর্যন্ত এ সংক্রান্ত পোস্টগুলো 650 কোটিরও বেশি ভিউ হয়েছে। অনেক চীনা ব্যবহারকারী প্রশ্ন তুলছেন, যুক্তরাষ্ট্র যদি ভেনেজুয়েলা থেকে একজন নেতাকে সরিয়ে দিতে পারে, তবে চীন কেন তাইওয়ানের ক্ষেত্রে একই পদক্ষেপ নেবে না? তবে অনলাইনে সাধারণ মানুষের মধ্যে তাইওয়ান দখলের উত্তেজনা থাকলেও ভিন্ন মত দিচ্ছেন বিশ্লেষকরা। তাইওয়ানের আইন প্রণেতা ওয়াং টিং ইউ স্পষ্ট জানিয়েছেন, চীন যুক্তরাষ্ট্র নয় আর তাইওয়ানও ভেনেজুয়েলা নয়। বিশেষজ্ঞরা বলছেন, তাইওয়ানে সামরিক অভিযান চালানো চীনের জন্য অর্থনৈতিক ও সামরিক উভয় দিক থেকেই অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তবে এই ঘটনা তাইওয়ানকে নিজের প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করার শিক্ষা দিয়েছে। ভেনেজুয়েলা ছিল চীনের ঋণের প্রধান গন্তব্য। গত 10 বছরে দেশটি বেইজিংয়ের কাছ থেকে প্রায় $6,200 কোটি ঋণ নিয়েছে। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, চীন হয়তো তেল কেনা চালিয়ে যেতে পারবে, তবে আগের মতো বিশাল ছাড় আর মিলবে না। যদিও বিশেষজ্ঞরা বলছেন, ভেনেজুয়েলার তেল উৎপাদন কমে যাওয়ায় চীনের জ্বালানি নিরাপত্তায় খুব বড় প্রভাব পড়বে না। মাদুরোর পতন বেইজিংয়ের জন্য কৌশলগত পরাজয় হলেও লাতিন আমেরিকায় চীনের শেকড় অনেক গভীরে। বিদ্যুৎ ও টেলিযোগাযোগের মতো গুরুত্বপূর্ণ খাতে চীনের যে বিশাল বিনিয়োগ রয়েছে, সেখান থেকে তাদের সরানো ওয়াশিংটনের জন্য সহজ হবে না। বেইজিং এখন সরাসরি সংঘাতে না গিয়ে মূলত তাদের বিনিয়োগ ও অর্থনৈতিক স্বার্থ রক্ষার দিকেই বেশি মনোযোগ দেবে বলে ধারণা করা হচ্ছে। সামিউল শিহাব, RTV। গ্রিনল্যান্ড অধিগ্রহণে সামরিক শক্তির ব্যবহার সহ বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করছে যুক্তরাষ্ট্র, এমন তথ্য জানিয়েছে হোয়াইট হাউস। ন্যাটোভুক্ত দেশ ডেনমার্কের আধা স্বায়ত্তশাসিত এই অঞ্চলকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার অগ্রাধিকার হিসেবে দেখা হচ্ছে বলে জানানো হয়। এ নিয়ে ইউরোপ জুড়ে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। বিস্তারিত আরাফাত ইয়াসারের রিপোর্টে। গ্রিনল্যান্ড ইস্যুতে কঠোর অবস্থানের ইঙ্গিত দিল যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস জানিয়েছে, গ্রিনল্যান্ড অধিগ্রহণে সামরিক শক্তির ব্যবহার সহ বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার পররাষ্ট্রনীতি দল। যুক্তরাষ্ট্রের দাবি, উত্তর মেরু অঞ্চলের এই দ্বীপটি দেশটির জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে হোয়াইট হাউসের ভাষ্য অনুযায়ী পররাষ্ট্রনীতির এই লক্ষ্য অর্জনে সব ধরনের সম্ভাবনাই বিবেচনায় রাখা হচ্ছে। সামরিক বাহিনী ব্যবহারের বিষয়টি কমান্ডার ইন চিফ হিসেবে প্রেসিডেন্টের হাতে থাকা একটি বিকল্প বলেও উল্লেখ করা হয়। গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি আধা স্বায়ত্তশাসিত অঞ্চল এবং ডেনমার্ক ন্যাটো জোটের সদস্য। ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় ইউরোপের 6টি দেশ ডেনমার্কের প্রতি সমর্থন জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি,
ইটালি, পোল্যান্ড, স্পেন ও ডেনমার্কের নেতারা বলেন, গ্রিনল্যান্ড তার জনগণের এবং এর ভবিষ্যৎ নির্ধারণের অধিকার শুধু ডেনমার্ক ও গ্রিনল্যান্ডেরই রয়েছে। অন্যদিকে ড্যানিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসন সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের কোনো সামরিক আগ্রাসন ন্যাটো জোটের অস্তিত্বকে ঝুঁকির মুখে ফেলতে পারে। ন্যাটো নীতিমালা অনুযায়ী কোনো সদস্য দেশে হামলা হলে অন্য মিত্ররা সহায়তায় এগিয়ে আসবে। ইতোমধ্যে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক নিলসেন ইউরোপীয় নেতাদের বিবৃতিকে স্বাগত জানিয়ে আন্তর্জাতিক আইন ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান রেখে সংলাপের আহ্বান জানিয়েছেন, যা ভবিষ্যতের আশার আলো দেখাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আরাফাত ইয়াসার, RTV। যুক্তরাষ্ট্রের মিনেসোটায় ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট ICE কর্মকর্তার গুলিতে এক নারী নিহত হয়েছেন। নিহত নারী অভিবাসীদের বিরুদ্ধে বড় পরিসরে অভিযান চালানোর প্রতিবাদে বিক্ষোভে অংশ নিয়েছিলেন। স্থানীয় সময় বুধবার মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসের পাশের একটি আবাসিক এলাকায় এই ঘটনাটি ঘটে। তবে ওই নারী এজেন্টদের লক্ষ্য করে হামলার চেষ্টা করেছিলেন বলে জানায় হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। এদিকে মিনিয়াপোলিসের মেয়র জ্যাকব ফ্রে এমন দাবি প্রত্যাখ্যান করেন। ICEর এজেন্টরা বেপরোয়াভাবে ওই নারীকে গুলি করেছেন বলে পাল্টা অভিযোগ করেন তিনি। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী উত্তর আটলান্টিক মহাসাগর থেকে রাশিয়ার পতাকাবাহী একটি জ্বালানি তেলবাহী জাহাজ জব্দ করেছে। যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ড এক বিবৃতিতে স্থানীয় সময় বুধবার এমন জব্দের ঘটনা জানিয়েছে। জব্দকৃত মেরিনের নামের জাহাজটি আগে বেলা 2 নামে পরিচিত ছিল। যুক্তরাষ্ট্রের দাবি ও নিষেধাজ্ঞা লঙ্ঘনের দায়ে জাহাজটিকে স্কটল্যান্ডের উত্তরে আন্তর্জাতিক জলসীমা থেকে জব্দ করা হয়েছে। জব্দ করার আগে জাহাজটিকে ক্যারিবীয় সাগর থেকে দীর্ঘ সময় ধরে অনুসরণ করা হয়। এমন ঘটনার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দলের এক আইন প্রণেতা একে জলদস্যুতা বলে আখ্যায়িত করেছেন। এমন পদক্ষেপ জাতিসংঘ সনদের লঙ্ঘন বলেও উল্লেখ করেছে রাশিয়ার পরিবহন মন্ত্রণালয়। এর আগে ইরান ও হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে 2024 সালে ওই জাহাজের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল ওয়াশিংটন। মার্কিন জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে 66টি আন্তর্জাতিক সংস্থা থেকে সদস্যপদ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার এ সংক্রান্ত একটি ঘোষণাপত্রে সই করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে 31টি জাতিসংঘভুক্ত এবং 35টি অন্যান্য সংস্থা রয়েছে। হোয়াইট হাউসের মতে এসব সংস্থা জলবায়ু নীতি ও বৈশ্বিক শাসনের নামে মার্কিন সার্বভৌমত্ব ও অর্থনীতির ক্ষতি করছে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই ট্রাম্প ইউনেস্কো, WHO এবং প্যারিস জলবায়ু চুক্তির মতো গুরুত্বপূর্ণ সংস্থাগুলো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।